হাই এভরিওয়ান, একটা বিষয় অনেক দিন থেকেই দেখছি বিগত 1 মাস ধরে। তো বিষয়টা ভাবলাম যে এড়োবো, কিন্তু এড়োতে পারছি না। তো বিষয়টা হচ্ছে দেব ভার্সেস হিরণ, যেটা চারিদিকে এখন বাংলার সবচেয়ে চর্চার বিষয়। আমি সাধারণত কখনোই পলিটিক্স নিয়ে কথা বলিনি বা পলিটিক্স নিয়ে কথা বলতে পছন্দ করি না। আর আমি চেষ্টা করি সবসময় পলিটিক্স থেকে দূরে থাকতে। প্রত্যেকের নিজস্ব দল আছে, নিজস্ব মত আছে, নিজস্ব মতভেদ আছে, নিজস্ব বিরোধিতার ব্যাপার আছে, সেটা প্রত্যেকের নিজ নিজ জায়গায়। তো আজকে যে কথাটা বলবো, প্রিভিয়াস লাস্টে দেব যে জায়গা থেকে তিনি ভোটে দাঁড়িয়েছেন বা যেখানকার তিনি তেনার নাম হচ্ছে, সেই জায়গাটার নাম হচ্ছে ঘাটাল। তো রিসেন্ট ওখানে নাকি এখন বাংলার আরেকটা অভিনেতা হিরণ ওই জায়গাটাতে দাঁড়িয়েছে। তো তারপর থেকেই বিভিন্ন একে অপরকে বিভিন্ন কটাক্ষ ছুড়ে এবং বিভিন্ন মন্তব্য করে। তো তিনি এছাড়াও দেবকে অনেক কিছু বলেছেন, গালিগালাজ দিয়েছেন, সাথে এটা বলেছেন যে তিনি নাকি মিথ্যা বলেছেন, তিনি নাকি 360 কোটি টাকা মতো চুরি করার জন্য, বা তাকে মমতা ব্যানার্জি বলেছেন 360 কোটি টাকা দিবেন বলে তিনি আবার দ্বিতীয়বার ভোটে দাঁড়াবার কথায় রাজি হয়েছেন। তো বিভিন্ন একাধিক খারাপ কুরুচিকর মন্তব্য করেছেন। তো এর পরিপ্রেক্ষিতে আমি বলবো, এবং সেটা বলা কেন দরকার আমি বলি, যে কিছু জিনিস আছে যদি না বলেন সেগুলো নিয়ে মানুষ বিভিন্ন কথা বলে। তো দেখেন, যারা জানেন বা বুঝেন, আমি আরও একটা কথা বলি। আপনারা হয়তো বলতে পারেন যে পলিটিক্স আলোচনা এখানে কেন করছো? তো দেবও একজন নায়ক এবং হিরণও একজন নায়ক। তো তাই এদের বিষয়ের কারণেই আমরা এখানে আলোচনাটা করছি। তাছাড়াও এটা একটা সামাজিক কারণ। দেবের যদি আপনারা পলিটিক্স ক্যারিয়ারটা একটু দেখেন, তাহলে হচ্ছে দেব, আমরা বাংলার যে কোনো নায়ককে দেখি না কেন, এবং বরাবরই বিভিন্ন নায়কই বিভিন্ন সময় পলিটিক্সে জয়েন করেছেন, দেখেছেন। তো আমরা যদি একটু করে দেখি, আমরা দেখেছি মিঠুন চক্রবর্তী যখন বিজেপির থেকে দলে দাঁড়িয়েছিলেন, তিনি কী ভাষায় মমতাকে এবং মমতার দলকে কী ভাষায় গালিগালাজ করেছিলেন। এছাড়াও একাধিক বাংলার নায়ক নায়িকাদেরকে দেখেছি, এবং লকেটকেও আমরা দেখেছি, তারা একাধিক ভাষায় বিপরীত পক্ষের দলকে আমরা গালিগালাজ দিতে দেখেছি। কিন্তু আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, দেবকে আপনারা কোনো একটা সিঙ্গেল ভিডিওতেও যদি দেখাতে পারেন যে দেব গালিগালাজ করেছে কোনো একটা অভিনেতাকে বা কোনো একটা পলিটিক্সের নেতাকে, তো আমাকে দেখাবেন, আমি ভিডিওটা ডিলিট করে দেবো। এটা হচ্ছে প্রথম কথা। এছাড়া আরেকটা ব্যাপার বলি, দেবকে অনেকে বলছেন যে তিনি যে পলিটিক্স জানেন না, তাহলে পলিটিক্স করছেন কেন? দেখেন, এটা শুনতে ভালো লাগে, কিন্তু আপনাকে আমি একটা কথা বলছি। এখন যদি নরেন্দ্র মোদী কোনো একজন ব্যক্তিকে বলে যে আপনি পলিটিক্সে দাঁড়ান বা আপনি আমার দলের হয়ে এখানে দাঁড়ান, আপনি না চাইলেও আপনি দাঁড়াতে বাধ্য হবেন বা ইনডাইরেক্টলি দাঁড়াবেন। এরকম অনেক নায়ক নায়িকা আছেন যারা দলের সাথে যুক্ত নয়, কিন্তু তা সত্ত্বেও তারা পলিটিক্সে দাঁড়িয়েছে। তো এটা যখন ওই ধরনের মানুষরা আমাদেরকে অ্যাপ্রোচ করে, আমরা না বলতে পারি না। দেবের ক্ষেত্রে জিনিসটা তাই। এবার দেব যখন দেখেছে যে 10 বছর ধরে তিনি যে মেন উদ্দেশ্য বা যে কারণটার জন্য তিনি পলিটিক্সে দাঁড়িয়েছিলেন, সেই কারণটা যখন হয়নি বা হবার আশা নাইকো, তখন তিনি নিজেই বলেছেন যে আমি আর প্রার্থী হিসেবে দাঁড়াবো না, আমি সংসদ থেকে হটে যেতে চাইছি। এবার তার পরিপ্রেক্ষিতে যখন আবারও মুখ্যমন্ত্রী তাকে বলে যে না, এবার এটা হবে, তো তখন সেই আশ্বাসটা তিনি বিশ্বাস করে আবারও দাঁড়ান। এটা স্বাভাবিক একটা নীতি। এবার আসি হিরণের কাছে। হিরণকে আমরা সেই 4-5 দেখেছিলাম, এবং তখন আমরা জানতাম যে হিরণ খুবই একটা নিরীহ ভালো একটা অভিনেতা, কিন্তু তিনি যে এই লেভেলের ঢ্যামনা, সেটা আমি প্রথম বুঝতে পারলাম। এখন দেখেন, একটা নর্মালি আপনাকে বুঝতে হবে, তিনি বাংলার জঘন্য নায়কগুলোর মধ্যে পড়েন, যার গুণে হয়তো 1-2টা সিনেমা ছাড়া তার কোনো সিনেমা হিটই নাই, এবং তার অভিনয় পুরো লেওরা বালের মতো। তো তিনি সবচেয়ে বড় কথা, আমি তাকে তিনি বলছেন কেন? তো ওই মালটা জানেন যে আমি যদি এই সময় দেব হাইলাইটে আছে, দেবের বিরুদ্ধে যদি কথাবার্তা না বলি, তাহলে আমি পলিটিক্সে জিততে পারবো না। কারণ তিনি বিগত 10 বছর ধরে তাকে মানুষ চিনেই না, অধিকাংশ মানুষ জানেই না যে হিরণ কোনো একটা সময় নায়ক ছিল। তো তাকে নিজের জায়গাটাকে ভারী করার জন্য তাকে করতে হবে। আইবাদ ভাই, পলিটিক্স বাদ দিয়ে দিলে হিরণের পুরো কেরিয়ার জুড়ে এখন পলিটিক্স ছাড়া কিছু নাই। কাল যদি ওকে লাত মেরে দেয়, তো মাঝ রাস্তায় ভিক্ষা করবে হিরণ। কিন্তু দেবের ক্ষেত্রে অপোজিট। দেবের নিজস্ব প্রোডাকশন হাউস আছে। বাংলায় এখন 1 বা 2 নম্বর নায়কের মধ্যে পড়ে দেব। দেব হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিকে পুরো মেনটেন করছে, এবং তিনারা লিড করছেন বলা যেতে পারে। সমস্ত মানুষকে ধরে তিনারা সিনেমা এগোচ্ছেন। তো সেই জায়গায় সেই পপুলারিটি, স্বাভাবিকভাবে সেই পপুলারিটিকে করার চেষ্টা করবে, নিজের কাছে টানার চেষ্টা করবে। এটাই হচ্ছে হিরণের মূল
মানে নোংরা মানসিকতা। আর তিনি যে ভাষায় গালিগালাজ করছেন তাকে দেখলেই তো অশিক্ষিত মনে হয়। আরে তার সিনেমাও বালছাল ছিল, তিনি মানুষ হিসাবে বালছাল একটা মানুষ। আমি আরও গালিগালাজ করতে পারতাম, কিন্তু গালিগালাজ করলে জিনিসটা বাজে দাঁড়ায়, কিন্তু দেওয়া যায় গালিগালাজ। মা বহিন তুলেও গালিগালাজ দেওয়া যায়, কিন্তু সেটা একটা অসভ্য আচরণ হয়ে যাবে। সেটা হিরণের পক্ষেই সম্ভব, বাকি মানুষের পক্ষে সম্ভব নয়। আর এবার তিনি বলছেন তিনি নিজে তার যে জায়গাটায় তিনি জিতেছেন সেই জায়গাটায় তিনি কতবার গিয়েছেন। আবে তাকে তো আমরা আগে বছরের পর মানে 5 বছর আগে তাকে দেখেছিলাম ভোটে জেতার পর, তারপর তাকে তার কোনো খোঁজ খবরই নাই। সে গায়েব ছিল 2-3 বছর থেকে। আবার পলিটিক্স, আবার ভোটে এলো, তাকে দেখতে পাচ্ছি। তো নিজেরই তো খোঁজ খবর নাই, তিনি এবার এখানে বড় বড় লেকচার কীভাবে দিচ্ছেন। তো আপনারা বুঝুন জিনিসটা, যে তিনি এগুলো কেন করছেন। কারণ তাকে মানুষ চিনে না, তাকে মানুষ জানে না। তাকে চেনা বা জানার জন্য পপুলার মানুষকে তো আঁকড়ে ধরতে হবে। এটাই হচ্ছে ওই মালটার মূল উদ্দেশ্য। এই ছিল আমার বক্তব্য। যদি কোনো কথা আপনাদের আঘাত লাগে তা আমি আন্তরিকভাবে দুঃখিত।